অনেক অনেক স্বাগত জানাই শনিবারের লেডিস ক্লাবের আজকের আড্ডায় এবং আজকে অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। লেডিস ক্লাবে বরাবরই আমরা যেহেতু এক একটা সুন্দর বিষয় নিয়ে আসার চেষ্টা করি, সেরকমই একটা মনের কাছাকাছি বিষয়। মনের কথা যখনই আসে তখন নারীদের অভিমানের যে একটা গল্প আছে, সেই গল্প নিশ্চয়ই আপনাদের সবারই জানা। দেখা যায় আপনি হাসছেন, কাজে যাচ্ছেন, সব কাজই ভালো মতনই করছেন, তো মনে হচ্ছে যে না, আপনাকে বেশিরভাগ মানুষ দেখে ভাবছেন যে আপনি ভীষণ খুশিই তো আছেন, বেশ ভালো মতন কাজ করছেন। শুধুমাত্র একটা মানুষ হুট করে বলবে আজকে তোমার কি যেন একটা হয়েছে, আর সেই মানুষটাই হয়তো আপনার মনের খবর জানে। সেই মানুষটা আপনার হাসির নিচে লুকোনো যে বার্তা আছে, মনের ভেতরে কিছু বার্তা আছে, সেই ঘটনাটাও হয়তো জেনে যান। এমন মানুষগুলোই আমাদের মনে হয় আমাদের কাছাকাছি মানুষ, আমাদের মনের খুব কাছের মানুষ। সেই মানুষগুলোর গল্প এবং আমাদের নিজস্ব মনের খবর নিজের কাছে আছে কিনা, সেই সব আড্ডা আজকে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকের বিষয় মনের খবর। মনের খবর নিয়ে কথা বলতে দুজন মনের মানুষ আমাদের সাথে বন্ধু হয়ে যুক্ত হয়েছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই আছেন শারমিন ফারহানা কেমি। তিনি একজন শিক্ষক, আরবান স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। তার পাশে আরেকজন ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতির উপর প্রভাব ফেলেন এমন একজন মানুষ আছেন, কাকলি খান, জৈব কৃষি সংগঠক। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। নেক্সাস লেডিস ক্লাব দেখা হয়, সময় পান? মাঝে মাঝে। আমি তো আসলে আমার কাজের ক্ষেত্রে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে কেন দরকার আপনার মনে হয়? মহিলা মানে বিশেষ করে আমাদের মেয়েদের জন্য আলাদাভাবে কোনো আয়োজন এটা তো আমাদের দেশে খুবই কম। সেই হিসাবে আপনাদের বা আপনাদের বলা ঠিক না, এখন আমাদের যে লেডিস যে আমাদের যে একটা আড্ডা জায়গা বা মনের কথা বলা, এই যে আলাদা করে আয়োজন, এটার জন্যই মানে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কেমি আপুর কি তাই মনে হয় যে লেডিস ক্লাব নারীদেরকে নিয়ে একটা ক্লাব এবং সেখানে আমরা আড্ডা দেবো, এখান থেকে আপনার কি মনে হয় যে কি ভালো আসতে পারে? আমরা নারীরা তো কাজ করছি ঘরে বাইরে সব ক্ষেত্রেই, কিন্তু একসাথে যুক্ত হয়ে যে কোনো কাজ যদি আমরা শুরু করি, সেটা আস্তে আস্তে দেখা যাবে যে হয়তো বা সারা পৃথিবীতেও একসময় ছড়িয়ে যাবে। তখন আর নারী পুরুষের বৈষম্যটা না থেকে আমরা মানুষ হিসেবে আরও এক ধাপ নিজেদের মননশীলতাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার যেটা মনে হয় দেশের অর্ধেক জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা কিন্তু এখন আড্ডা দিয়েও উন্নয়নের কথাই বলছি, দেশের কথা বলছি, মনের কথাও বলছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লেডিস ক্লাব মানে শুধুই আড্ডা না, যেন আমরা সবকিছু নিয়েই কথা বলছি। আড্ডার ছলে উঠে আসছে কত কি, সেই কথাগুলো আপনার মনের কথাগুলো, যে কথাগুলো মাঝে মাঝে কাউকেই বলা হচ্ছে না, সেই কথাগুলো যদি বলতে চান চলে আসেন আমাদের সাথে জুমে আড্ডা দেওয়ার জন্য। স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। ফোন কলের মাধ্যমেও যুক্ত হতে পারবেন। একই সাথে 1 ঘন্টার এই আয়োজন লেডিস ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন আপনার টেলিভিশনে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আমাদের নেক্সাস লাইফস্টাইল পেজে এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেলে একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কেমি আপুর কাছে আসতে চাই, এই যে শিক্ষকদের জানতে হয় সব ছাত্রদের মনের খবর, তাই তো? একেবারে আর কোনো বিকল্পই নেই। শিক্ষকতায় আসা কেন? আমার শিক্ষকতার জীবন বলতে প্রায় 15 বছর। বাহ। এখন প্রথম শিক্ষকতা পেশাটা আমার এক প্রিয় শিক্ষিকার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া, এবং তিনি আমার মা, তিনি শিক্ষক ছিলেন। মায়ের শিক্ষা, আমি সবসময় মাকে ফলো করতাম, মানে আমার জীবনে আদর্শ হিসেবে আমি মাকে ফলো করতাম। তো সেখান থেকে মা কিভাবে শাড়ি পরছে, মা কিভাবে চলছে, মা কিভাবে হাঁটছে, মা কিভাবে কথা বলছে, এবং বলতে হয় যে মানে যে কোনো কিছুর ক্ষেত্রে আমার মায়ের অবদানটা সবচেয়ে বেশি। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো মাকে দেখে বড় হওয়াটা, এবং আমার মা চুলে একটু এখানে বাকিয়ে উনি একটা ক্লিপ দিতেন, আমি অনেক লম্বা সময় পর্যন্ত ওই ক্লিপ দেওয়ার ব্যাপারটাকে আত্মস্থ করেছিলাম। তো আমার মনে হয়েছে যে অনেকে বলে যে উনি আমার আইডল, তিনি আমার আইডল। আমার কাছে সবসময় মনে হয় যে মার মতো সুন্দর কিভাবে দেখতে হওয়া যায়। এবং সত্যি সত্যি আমার মা, একটা সময় আমার বাবা মাকে বলতেন যে শাবানা, বাবা খুব লম্বা ছিলেন, মা একটু শর্ট, কিন্তু মা খুবই, এখন মা প্রায় 80 চলছে, এখনও তিনি চেষ্টা করেন অনেক কিছু মেনটেন করতে। তিনি লেখালেখিও করেন, পাশাপাশি আমাদের সবাইকে একসাথে করে যেভাবে মানে তৈরি করেছেন প্রতিটা ছেলে মেয়েকে,
নাতি নাতনিদেরও বলতে হয়। তো এজন্য ওই হিসেবে আসলে মায়ের কাছে আমরা কিছুই না। আসলেই তাই, মায়েদের যে এনার্জি সেটা নিয়ে আলাদাই একটা আড্ডার দিন খুঁজে বের করতে হবে। এবার কাকলি আপুর কাছে আসি। আমার মনে হয় কৃষি খাতে আসলে বাংলাদেশে কৃষির যে ভূমিকা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশই পুরোটা কৃষি নির্ভর দেশ, এবং একটা দেশ পুরোটা থেমে যেত যদি জৈব কৃষিতে আপনাদের অবদান না থাকতো। যদি নারীরাও এসে এখন যেহেতু যুক্ত হয়েছে, ইটস আ বিউটিফুল থিং যে ওমেন আর পার্টিসিপেটিং ইন দিস সেক্টর। অনেক আগে এটার প্র্যাকটিস ছিল না, খুব রিসেন্টলি শুরু হয়েছে এবং আপনি কাজ করছেন। আপনার কেন মনে হলো জৈব কৃষিতে আপনি আসলে মনোনিবেশ করতে চান? আসলে জৈব কৃষি বা নিরাপদ কৃষি, নিরাপদ খাদ্য আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। আমরা যেমন বাচ্চাদের জন্য উচ্চতর শিক্ষা, তাদের ভালো ভবিষ্যতের জন্য আমরা যেমন চিন্তা ভাবনা করি, তারপরে আমাদের ছোট একটা ঘরে আসি, হয়তো আর একটু বড় ঘরে যাব, সব ডিপোজিট করতে থাকি ব্যাংকে, অ্যাকাউন্টে, ভবিষ্যৎ পরিকল্পনা করে অনেক কিছুই করি, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু কিছু করি না। আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি অধিকাংশ অত্যাধিক পেস্টিসাইড ইউজ করা হয়, এবং আপনারা দেখবেন আগের থেকে এখন কিন্তু কিডনি ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার, অনেক রকম জটিল অসুখ হচ্ছে। এই অসুখগুলোর কারণ কিন্তু মাত্রাতিরিক্ত ওষুধ, মানে পেস্টিসাইড এগুলো ব্যবহার করা। কিন্তু আমাদের যে আগের মানে কয়েক জেনারেশন আগেই এত বেশি কিন্তু রাসায়নিক সারের ইউজ ছিল না। তখন কিন্তু ওই যে জৈব পদ্ধতিতে চাষবাসটাই ছিল, মানুষের কিন্তু এত অসুখ বিসুখ ছিল না। যত আধুনিক হচ্ছে তত আমরা আসলে অসুখ বিসুখে ধাবিত হচ্ছি। আমার এক ফুপু মারা যান, মানে আমার খুব কাছের, ওনারও দুটো কিডনি নষ্ট হয়ে উনি আইসিইউতে ছিলেন 17 দিন, মারা যায়। পরে আমার চাচা ডক্টর এসআর খান, ওনার কাছে আমি জিজ্ঞাসা করি যে চাচা, ফুপু 3 মাস আগেও সুস্থ ছিলেন, হুট করে উনি অসুস্থ হলেন, আইসিইউতে গেলেন, তারপরে উনি মারা গেলেন। তো তখন উনি আমাকে বললেন যে কাকুলি, তোমরা জানো যে ফরমালিন, আসলে ফরমালিন না, খাদ্যে কি পরিমাণে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, বেগুন, কাঁচামরিচ, তারপর এই ধরনের যে সবজিগুলো, এটা হারভেস্টিংয়ের আগেও আপনার স্প্রে করা হয়, যেটা আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। এবং এই যে মাটিতেও কিন্তু স্প্রে, না মাটিতে তো দিচ্ছে, এবং হারভেস্টিং এর আগেও মানে হারভেস্টিং এর একদিন আগেও আপনার ইউজ করা হচ্ছে, যেটা সরাসরি শরীরে এফেক্ট করছে, এবং আমাদের যে কিডনি বিকল হয়ে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, এত অসুখ বিসুখতার কারণ কিন্তু শুধুমাত্র অনিরাপদ খাবার। এবং পৃথিবীর বিভিন্ন দেশে আপনার একটা নির্দিষ্ট মাত্রায় পেস্টিসাইড ইউজ করা হয় হারভেস্টিংয়ের 15 দিন, মানে 15 দিন আগে বা 10 দিন আগে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু এই সময়সীমা বেঁধে দেওয়ার কেউ নেই, কোনো সিস্টেম নেই। তা আমার ফুপু যখন মারা যায় তখন আমার ভেতরে বোধগম্য হয়, এবং আমার পরিবারকে আমি এই পেস্টিসাইড দেওয়া খাবার খাওয়াবো না বলেই গ্রামের ছুটি। যারা পেপার পত্রিকায় যখনই নিউজ দেখি, এবং সেই নিউজ দেখলে সাথে সাথে সেখানে ছুটে যায়, কেউ জৈব পদ্ধতিতে উৎপাদন করছে, তারপরে শিখলাম আসলে জৈব পদ্ধতিটা কি। আসলে এটাই আমাদের আদি পদ্ধতি, এটাই আমাদের যুগ যুগ ধরে যে কৃষির যেটা চলে আসছিল সেটাই। এখন তো পেস্টিসাইড, আগে এটাই পদ্ধতি ছিল। তখন আমি এটা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় যেতে যেতে যখন দেখলাম কৃষকরা উৎপাদন করে কিন্তু বিপণনের জায়গা নেই, এবং তখন ওই ঢাকাতে গুটি কয়েক প্রতিষ্ঠান কাজ করছে, আমি নিজেও একটা আউটলেট দিলাম, এবং ওই কৃষকদের উৎপাদিত পণ্য আসলে সেল করার জন্য না, এটা মূলত আমি বন্ধু বান্ধবরা সবাই ভাগ বাটোয়ারা করে আমরা নেব। একটা পর্যায়ে চাহিদা বাড়তে থাকে এবং কৃষকের উৎপাদনও বাড়তে থাকে, এবং আমার এই কাজের সাথে আমি নারীদেরকে এক জায়গায় করি। হ্যাঁ, ওই একটা মা, কারণ বড় আকারে করা সম্ভব না, একটা মা বাড়ির আঙিনায় চাল কুমড়া লাগাচ্ছে, কেউ একটু ডালের বড়ি করছে, কেউ দেশি মুরগি করছে, কেউ মুরগির ডিম করছে, কেউ ঢেঁকিতে কুটার চালের গুঁড়ি করছে। এই মায়েদের প্রোডাক্ট আস্তে আস্তে করে আমি আমার ওই শুদ্ধ কৃষি বলে আমার একটা প্রতিষ্ঠান, গ্রিন রোডে একটা আউটলেট দিলাম, সেখানে নিয়ে আসলাম আমি, এবং ওখান থেকে আমার আসলে যাত্রা শুরু। তারপরে 51 জন মা জড়িত আমার এখানে, এবং 51 জনের মা তারা কিন্তু একদম গৃহিণী, এবং তারা বাইরে কখনোই যায় না, তারা তাদের নিজেদের উৎপাদিত পণ্য, গ্রামীণ মায়েদের পণ্যটা আমি একজন মা শহরে নিয়ে আসছি, এবং শহরের অন্য মায়েদের ঘরে পৌঁছিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি জৈব পদ্ধতিতে যেসব কৃষকরা
আপনার সবজি উৎপাদন করছে, মাঠের যে ফসলগুলা করছে সেই ফসলগুলো ওরা যেহেতু জৈব পদ্ধতিতে না পেস্টিসাইড দিয়ে করছিল, যারা হয়তো 10 বিঘা করছে, একজনকে কনভিন্স করেছে আপনি 1 বিঘা আমাকে জৈব পদ্ধতিতে করে দেন, উইদাউট কীটনাশক, জৈব পদ্ধতিতে গোবর সার, নিমের পাতা, বিভিন্ন পদ্ধতি জৈব পদ্ধতিতে যেগুলো উৎপাদিত হয় সার সেটা দিয়ে করে দিতে। সে কৃষক যেটা করে দিচ্ছে সেটা আবার আমি ইউনিমার্টে আমাদের আবার আলাদা কর্নার আছে। আচ্ছা, হ্যাঁ, সেই ইউনিমার্টে অনলাইন অফলাইন দুটোই আছে। এই ভেজিটেবলগুলোর কি দাম বেশি হয় বাজারের অন্যান্য হ্যাঁ, অবশ্যই বেশি থেকে? হয়, বেশি কিন্তু প্রোডাক্টের দাম হয় না। আচ্ছা, দামটা হয় ক্যারিং কস্ট। আচ্ছা, ওকে। যেমন আপনার কারণ বাজারে এক ট্রাক পিকআপে একটা ট্রাক ভরে লাউ আসছে, এটা কিন্তু পেস্টিসাইড দেওয়া। তখন এক ট্রাক লাউ যখন আসছে, একটা লাউয়ে কিন্তু খরচ অনেক কম পড়ে যাচ্ছে। আমাদের কিন্তু এক ট্রাক লাউ হচ্ছে না, কারণ ওই 50টা মাস সর্বোচ্চ 200টা লাউ হয়তো জোগাড় করে দিতে পারে। তো 200টা লাউয়ের জন্য তো একটা ট্রাক ভাড়া করা সম্ভব না, তখন ওটা ভেঙে ভেঙে আনতে হচ্ছে বিভিন্ন পদক্ষেপে। আর কেয়ারটা যেহেতু আসলে ওই যে হ্যান্ড টু হ্যান্ড, মানে একদম হ্যান্ড পিকড ভেজিটেবল আপনি দিচ্ছেন। আবার এটা আছে ভেজিটেবল খুব সেনসিটিভ, আনতে যে আপনার হয়তো চামড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই বিষয়ে তো মানুষ একটু দেখা যায় যে আমি অর্গানিক নিচ্ছি তো সুন্দর দেখতে হবে। আবার জৈব পদ্ধতিতে করলে চেহারা অনেক সময় সুন্দর হয় না, তখন আমাদের আসলে ক্ষতিপূরণ, ওই মেইনটেনেন্সটা আসলে আপনাদের প্রচুর বেশি পড়ে যায়, এটা পড়ে যায়। কিন্তু আবার যদি আপনি স্বাস্থ্যের দিকে চিন্তা করেন, ডাক্তারকে টাকা দেবেন না, আপনি সুস্থ থাকবেন, আপনার ব্যাংক ব্যালেন্স যেমন হবে শরীরটাও তো এরকম ব্যাংক ব্যালেন্স রাখতে হবে। একদমই তাই। আমরা দেখা যায় কি যে এটা কিন্তু অনেক দিনের প্র্যাকটিস। আমরা রেস্টুরেন্টে যাই, খুব সহজেই 1000 টাকা 2000 টাকা বিল দিয়ে দিচ্ছি, প্রতিদিনই অলমোস্ট এটা হচ্ছে, কিন্তু আমরা 1000 টাকা সবজি কিনতে গেলে ভাবি বাজারে 1000 টাকায় সবজি কিনে ফেলেছি। এটা আসলে মানে সেই সবজি কিন্তু 3-4 দিন ধরে খাওয়া যাচ্ছে। আমি ওইটাই সবসময় বলি, বিভিন্ন প্রোগ্রামে যেও আমি এই কথাটাই বলি, বিশ্বাস করবেন না, আমরা একটা কৃষককে যদি দেখি 10 টাকা আটি শাক চাইতে, এই মামা 6 টাকা দাও, এই মামা 8 টাকা দাও, 2 টাকার জন্য আমরা যে বার্গেনিং করি, কিন্তু আমরা একটা বড় ভাবি না যে কতটা শাক একটা জায়গায় করে একটা আটি বাঁধতে হয়। আমার মনে হয় কোনো সচেতন মানুষ একদিন ওই আটিটা করলে দ্বিতীয় দিন উনি শাকের 2 টাকা কমাতে চাইবেন না। একদম। এবং আমার কাছে এই প্র্যাকটিসটাও একটুখানি আমার মনেও কষ্ট দেয় যে আমরা কিন্তু সুপার শপগুলোতে গিয়ে দামাদামি করছি না, প্রথম কথা এটা। তারপর রেস্টুরেন্টে যখন যাচ্ছি, আমরা যেই 6 টাকা দামাদামি করে একটু আগে বাজার থেকে এসেছি, সেই 100 টাকা আমরা নির্দ্বিধায় একজনকে টিপ দিয়ে দিচ্ছি বিকজ অফ দ্য পশ রেস্টুরেন্ট সার্ভিস। এই জিনিসগুলো আসলে একটা মানসিক কষ্টের জায়গা, ভাবনার পরিবর্তন তো হবেই, এগুলো আমাদের মনের কথা। সো মনের খবরগুলো আসলে কিভাবে যেন মিলেই যায়। আরো কথা হবে একটা আড্ডা, আর মাঝে বিরতির সময় চলে আসে। শুরুতে আড্ডাটা জমিয়ে ফেলেছি, আমার মনে হয় যে আপনারাও আপনাদের মনের নানান খবর, মনে কি কি চলছে সবই আমাদেরকে বলতে চলে আসবেন। নিয়ে নিচ্ছি বিরতি। অন্য মানুষ মনের খবর বুঝবে সেটা তো আসলে বেশ দূরদর্শী চিন্তা ভাবনা। নিজের মনের খবর মাঝে মাঝে নিজেই পাওয়া যায় না, হয় না এমন আপনাদের সাথে? যে আসলে আপনার মনে কি চলছে, কেন আপনার এমন লাগছে? অনেকেই জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, মন কেন খারাপ? আপনি কি জানেন প্রত্যেকবার মন কেন খারাপ, কিংবা আজকে মনের কি হয়েছে? তো সেই ক্ষেত্রে মনের খবর পাওয়া আসলে ভীষণ কঠিন। আবার মাঝে মাঝে কেউ একজন বুঝে গেলে বেশ একটু আরাম হয়। আপনাদের কার কি মনের খবর সবকিছু জানাতে চলে আসবেন আমাদের সাথে। স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আমাদের সাথে এসে কথা বলবেন। এখন একটু মনের খবর শুনি কেমি আপুর কাছে, এবং তার কাছে এসে যেটা জানতে চাই সেটা হলো যে কেমি আপু, দেখা যায় যে মনের খবর বোঝার একটা মানুষ তো আসলে ভীষণ প্রয়োজন। তো বাড়িতে কে আছে এবং ছোটবেলা থেকে এবং বড়বেলা পর্যন্ত মনের খবর জানার মানুষটা কিভাবে যুগের সাথে সাথে পরিবর্তিত হয়ে আসলো শুনে? আসলে মনের খবর বলতেই আমরা এখানে মনে করি যে হয়তো বা ভালোবাসার মানুষটাই হচ্ছে একমাত্র যে শুধু বুঝবে, বা কিন্তু আমার তো সবাই ভালোবাসার মানুষ। কিন্তু পারিবারিকভাবে যদি বলতে যাই, ছোটবেলা থেকে আমাকে বড় করেছে পরিবারের সবাই, তার মধ্যেও আমার দাদা ভাই যে মানে একদম এল্ডার, সবার বড়, আমি সবার ছোট। তো উনি কোলে পিঠে করে বড় করেছেন। তো সামহাও ছোটবেলা থেকে আমি বোঝার আগে উনি আমার মনটাকে ভালো বুঝেছেন, কারণ ওনার হাতেই বড় হওয়া। তো এখন পর্যন্ত আমি না বললেও উনি আমাকে দেখলেই বুঝে যায়। আর একজন হচ্ছে আমার মেয়ে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে চারুকলায় মাস্টার্স ফাইনাল ইয়ারে আছে। তাই কি আপনার এত বড় মেয়ে আছে? I am now 42.
বাহ, এটা এটা আমি জানি না। আমি ওই যে আপনি বলছিলেন 15 বছর ধরে আপনি শিক্ষক, তো আমি বলছিলাম আপনি কি 15 বছর বয়স থেকে শুরু করেছেন শিক্ষকতা? না না, আমার মেয়ে ও জান্নাতুল ইসলাম বিপা, ইভেন আজকে হচ্ছে ওর 3টা দেশের মধ্যে ছবি আঁকায় ও চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে ওর পুরস্কার দেওয়া হচ্ছে 6টা থেকে 7টা। তো আমাকে বলছে যে মা তোমার এই প্রোগ্রামটাতে যেহেতু তোমার মনের খবর তুমি বলবে, সেহেতু এটা আমার জন্য বেশি আনন্দদায়ক। আমি আবার ওকে বলেছি, তো ও শান্তামারিয়াম থেকে ডিপ্লোমা করেছে আর্টের উপরে, কোরিয়ান ভাষায় ডিপ্লোমা করেছে, প্লাস এখন একটা স্কুলে আছে ও শিক্ষক, সাথে ছবি আঁকছে। বাহ, এই তো মেয়ে বড় হয়ে গেলে বেশ একটু আরাম হয়, ছোটবেলায় যাই হোক না কেন মেয়ে বড় হলে মায়ের খবর সব জানে। ইভেন হচ্ছে যে আমার বার্থডে কবে সেটা আমার মনে থাকে না, ওর মনে থাকে। আজকে মানে নভেম্বর মাসটা আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এখানে আমার প্রিয় কিছু মানুষের জন্মদিন, আর এই 8ই নভেম্বর ছিল আমার জন্মদিন। আমার মনে ছিল না, বাট আমার মেয়ে বলতে গেলে সে মানে চমকে দিয়েছে, প্রতিবারই চমকে দেয়, এবারও। তো আজকে যখন বলল ও হচ্ছে তুমি আমার দেয়া শাড়ি পরবে, তুমি আমার দেয়া অর্নামেন্টস পরবে, তুমি আমার দেয়া মানে সব কিছু সে ঠিক করে দেয়, এবং এটা ক্লাস 7-8 থেকে। তো এদিক দিয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি, ভাই বোনের আদর পাওয়ার সাথে সাথে। মা তো আছেনই, আর এখন মেয়ে যুক্ত হয়েছে, আরো আছে 4-5টা, আর ছেলে মেয়ে তো স্কুলে অসংখ্য 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 বাচ্চা। একদিন যদি মিস লিপস্টিক না দেয়, কেন কেন আজকে মিস সাজেনি, কি হয়েছে মিসের? আর যেহেতু শাড়ি পরি আমি স্কুলে, আমাদের ইউনিফর্ম, আমাদের স্কুলের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, কখনো গেলে ওদিকটাতে যাবেন, আপনাদের সবার জন্য দাওয়াত থাকলো। সাভার তো ভীষণ সুন্দর, সাভার গেলে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর স্কুলের কথা না বললেই নয়, জীবনের অনেকটা জুড়েই আছে ওরা, আরবান স্কুল অ্যান্ড কলেজ, সেখানে প্রায় 2000 স্টুডেন্ট আছে, 100 জন আমার কলিগ আছেন। তো আমরা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে সবসময় থাকি, তো যার ফলে অসংখ্য অভিভাবক, ছাত্রছাত্রী, কলিগ, তার মানে আমরা বিশাল একটা বলতে হয় নারীদের সাথেই আমাদের সারাটা দিন পার করা। বাহ, চমৎকার। এদিকে জুমে তো আমার মনের মানুষরা সবাই চলে এসেছে। আমি এদিকে দেখতে পাচ্ছি সামান্তা খুব খুশি হয়েছে, আমার মনের মানুষ তাই। তারপরে আছে আমার সাথে মিষ্টি আপু, আমাদের সুরমা আপু ভীষণ সুন্দর করে রেডি হয়ে এসেছেন। তারপরে খুব ভালো লাগছে বাই দ্য ওয়ে সুরমা আপু। তারপরে আমাদের সাথে নতুন একজন তুরফা আপু যুক্ত হয়েছেন। তারপরে আমাদের শানু আপু আছেন, আমার প্রিয় রং পরে আছেন শানু আপু। এদিকে নাহিদা নেলি আপু আছেন। সবার সাথে কথা হবে, তার আগে একটু আমার চোখের সামনে যে মানুষটা বসে আছে তার বর্তমান অবস্থাটা একটু জেনে আসি। এখন বর্তমান জীবন কেমন যাচ্ছে? ব্যক্তিগত জীবনে ঢুকলাম এখন, সব রকম জৈব সার টার থেকে সরে এসে এখন আমরা ঘরের মানুষ। হ্যাঁ, এবার একটু ঘরে আসি। সেখানে হলো ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে এবং মনের খবর কারা বুঝে নেয় এখন, মানে কি অবস্থা শুনে? আসলে আমার মানে আমি আমার সবসময় আমি বলি যে আমার দুটো ফিক্সড ডিপোজিট, মানে কন্যা সন্তান। আমার বড় মেয়েটা 11 বছর আর ছোটটা 2.5 বছর। আচ্ছা, বাহ। আমি বড়টা বেশ 11 বছর, মানে সে এখন অনেক কিছুই বোঝে আমার। মানে আমি যে প্রোগ্রামে আসবো, মা তুমি এই শাড়িটা পরে যাও, এই অর্নামেন্টসটা পরো, আর সে খুব সুন্দর সাজুগুজুও শিখেছে সব বিষয়ে। মানে আমি তার সাথে শেয়ার করি এখন, এবং কোনো বিষয়ে যদি একটু মন টন খারাপ হয়, সে এসে আমার গলাটা জড়িয়ে ধরবে, বলবে যে মা তোমার মন খারাপ, মা তুমি ডিস্টার্ব হয়ে আছো। বুকের মধ্যে আসলে অন্যরকম শান্তি, না? অন্যরকম। আর ছোটটা তো কি বলবো, মানে ওটা তো একটা প্রজাপতি। মানে আমি যে সারাদিন এটা আমার মনে হয় সব মায়েদের ক্ষেত্রেই হয়, মানে যে প্রেমে পড়া। হ্যাঁ, মানে 2.5 বছর আমি সারাক্ষণই ফেসবুকে, আমি যে কাজেই থাকি না কারণ, এই যে টিভি শোতে আসবো, সে কিন্তু কি সুন্দর একটা ছোট্ট ব্যাগ নিয়ে, একটা জামা পরে আমার সাথে সে আসবে, মা আমি তাবো, মা আমি তাবো। তা আমি আসলে ওর এত প্রেমে, মানে আমি সারাদিন যত ব্যস্তই থাকি না কেন, মানে বাসায় ফিরবো, বড়টা তো আছেই, কিন্তু ছোটটা আমাকে বেশি টানে এখন, কারণ এই বয়সটাই এরকম। এই বয়সটা 2.5 থেকে 4 বছর হতে যাওয়ার যে সময়টা, কি সুন্দর একটা ওদের গ্রোথের সময়। আমি মনে করি প্রত্যেকটা মায়ের জন্য একটা অসম্ভব সুন্দর একটা সময়, এবং আমি বলে বোঝাতে পারবো না যে আমার আনন্দ। মানে ওই কোনো সময় হয়তো হাসছে, কোনো সময় খেলছে, এমন এমন কথা বলছে, এমন এমন ভঙ্গি করছে, এটা মানে মানে খুবই আনন্দ, আমি খুব উপভোগ করি। আমার কিভাবে যে সময় কেটে যায় একদম, মানে আমি
এছাড়া আমার মা আছেন, বাবা আছেন সাথে, মা বাবা আমার সাথেই থাকেন। আচ্ছা। বাবা ছোটবেলা থেকে আমি বাবার ভীষণ ভক্ত, কিন্তু আমি খেয়াল করলাম যে আমার বাচ্চারা একটু বড় বাচ্চা যখন 5-6 বছর আসলো, মেয়েরা সাধারণত মায়ের ভক্ত হয়। হ্যাঁ, কিন্তু বড় বাচ্চা যখন 5-6 বছরের পরে আমি না আসলে বাবার থেকে এখন মায়ের প্রতিও আমার একটা আলাদা মানে মেয়েরা মূলত বাবার ভক্ত হয়, কিন্তু এখন এসে মায়ের কাছাকাছি এসে যাওয়া। আমার 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 কাছেও এটা আমি নিজের ক্ষেত্রেও খেয়াল করেছি যে বরাবরই আমি বাবা ভক্ত, এখনো যে না তা না, কিন্তু বড় হতে হতে কেন যেন মার সাথে রিলেট করা যায়। মা আসলে কোন কাজটা কেন করেছেন, মার ত্যাগ, মার তিতিক্ষাগুলো একেবারে নিজের কাছে এনে আসলে উপভোগ করা যায় এবং উপলব্ধি হয় আসলে। এবং আমি এখন খুব ফিল করি, মানে মাঝে মাঝে মনে হয় অনেক বিষয় আছে যে বাবাকে বলতাম তাকে দরকার, তাকে বলবো, তাকে করবো, তো এখন আমার কিন্তু সবকিছুতেই যে মানে আব্বা এবং আম্মা, আমি আম্মা মনটা খারাপ করছে না আব্বা, মানে এখন কিন্তু মন থেকেই, আগে কিন্তু আম্মা মন খারাপ করবে বলে, কিন্তু এখন সেটা না। এখন আমার মনে হয় মা হওয়াতে এটা মনে হয় মেয়েদের প্রথমেই কিন্তু আসেনি, এখন আমার মানে ছোট বেবি হওয়ার পরে আমি মানে মায়ের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে এবং দেখি যে বাবার থেকে আসলে মাই বেশি বোঝে আমাকে। হ্যাঁ, মানে বাবা ভালোবাসে আসলে ছেলেদের, যে বাবা বা হাজবেন্ড বা ভাই, ছেলেদের ক্যারেক্টার এবং মেয়েদের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। একটা মা যেভাবে বুঝবে সেটা কিন্তু একটা বাবা বোঝে না। এটা আসলে এই উপলব্ধিটা আমার 5 বছর আগেও ছিল না, এখন কিন্তু এসেছে আমার। এটা মাতৃত্বের পরে আসলে জীবনটাই অন্যরকম। নিজের মাতৃত্ব যখন নিজেকে ছোঁয়ে তখন দেখা যায় যে মায়ের মাতৃত্বের দিনগুলো আসলে খুব সম্পর্ক করা যায়। অদ্ভুত একটা সুন্দর সময় মেয়েদের জীবনে, একদিকে সন্তান একদিকে। আর বিশেষ করে আমরা তো একজন টিচারকে বলা হয় চাইল্ড সাইকোলজিস্ট, তো আমি মাঝে মধ্যে দেখি যে নার্সারি থেকে আমি একটু ইন্টারাপ্ট করি, জাহাঙ্গীরনগরে পিএইচডি করছি, শিশু মানে নারীরা শিশু সাহিত্যে কি অবদান রাখছে। তো তখন দেখি যে বিশেষ করে নার্সারি, কেজি 1-2 পর্যন্ত আমার মনে হয় যে মায়েরা পুরো অবসেসড থাকে, মা বাচ্চার যে একটা বন্ড, সেই কারণেই দেখা যায় মাকে আবার টিনেজের সময় একটু শত্রু মনে হয় যে মা তো অবসেসড হয়ে গেছে আমাকে নিয়ে, কিন্তু পরে বোঝা যায় যে মা আসলে কত ভালোবাসা থেকে এমন হয়ে যায় আসলে। দূরত্বটা একটু বাড়ে। আমার মনে হয় এটাই আমাদের মনে হয় সবারই একটা, আমরা যে মেয়েরা বলে না যে মেয়েরা বাবা ভক্ত, কিন্তু একটা এখন যেমন কারণ বাবা ইজ মোর রিল্যাক্সড, এইজন্য বাবা ভক্ত, বাধা দেয় না, টোকা দেবে না। বাবা মানে একটা বাইরে যাওয়ার জায়গা, অনেক কিছু, কিন্তু মা মানে বারণ, মা মানে এটা করবে না, ওটা করবে না, মা মানে চিন্তা খুব। মা তো আসলে ভীষণ প্রোটেক্টিভ হয়, বাবাও আসলে প্রোটেক্টিভ হয়, বাট বাবার সাথে মেয়েদের সম্পর্কটা ইডিপাস কমপ্লেক্সের সাথে একটুখানি কানেক্টেডও আছে, তো সেটাও তো আছে, তো নানান কিছু মিলিয়ে আসলে। আর সবার সাথে কথা হবে অবশ্যই। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এসে জুমেও কথা বলবো। কোথাও যাবেন না, একদমই যাবেন না, চলে আসছে কিছুক্ষণের মধ্যে। মনের খবর জানতে আরো একবার চলে আসলাম নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, আর কথা বাড়াবো না, চলে যাই তাদের সাথে, দেখি কে আছে আমাদের সাথে। নতুন করে তুরফা আপু যুক্ত হয়েছেন, আমার উনার জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে, আমি ওনার সাথে একটু আগে কথা বলে আসি। তুরফা আপু, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন, আপনার সম্পর্কে একটু শুনি। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম হচ্ছে তরিফা নাজমিনা মনি। তরিফা নাজমিনা, আমি হচ্ছে, হ্যাঁ, তরিফা নাজমিনা। আচ্ছা আচ্ছা। আমার নাম হচ্ছে তরিফা নাজমিনা মনি, আসলে একটু আনকমন নাম তো, দ্যাটস ওয়াই। হ্যাঁ হ্যাঁ, আমি শিখে নিলাম, এরপরে আপনি যখনই আসবেন আমি ঠিকঠাক নাম বলবো। আজকে একবার শিখিয়ে দিয়েছেন, এরপরে আর ভুল হবে না, বলেন। না, আজকে অ্যাকচুয়ালি এখানে আমার কাকলি যখন আমাকে বললো যে ও থাকবে এখানে, তারপর আমার মনে হলো যে একটু, যখন ও বললো যে আপা আমি আজকে থাকছি এখানে, আমি বলছি ওকে, দ্যাটস ফাইন, তাহলে তো আজকে থাকা যায়। তো আমি একটু লেটে আসছি যদিও। তা আমার পরিচয়টা দিয়ে নিয়ে আমি আসলে আজকে যে দুজন আছেন তাদের দুজনের পেশার সাথে আমার যাই। প্রথমত আমি হচ্ছে শিক্ষকতার সাথে ছিলাম জীবনের 28 বছর। তো সেই দিক থেকে একজন শিক্ষক আপনার সামনে উপস্থিত আছেন, খুবই ভালো লাগছে। আর কাকলি যে উদ্যোক্তা, আমি একজন আসলে উদ্যোক্তা। আমার একটা অনলাইন বেসড বিজনেস আছে, আমার অফলাইনেও আছে। অরুণিমা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা। আমি শুনেছি, কারণ আমি প্রচুর অনলাইন শপিং করি, আমি সব জানি।
আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জেনে খুবই 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 খুশি হলাম যে আপনি আমার পেজ সম্পর্কে জানেন। আমার প্রায় 3000 নারীকে নিয়ে একটা উদ্যোগ। এখানে মূলত নকশি কাঁথা, শাড়ি এইসব কিছু তৈরি হয় আর কি। আমি সুদূর কুষ্টিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। বাহ, লালনের আপনি দেশ আপনি আমার গ্রামের বাড়ি থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনি আমার দিককার মানুষ তাহলে। আচ্ছা আচ্ছা, আমি তো খুবই খুশি হলাম জেনে যে আপনার বাড়ি কুষ্টিয়া। তো এরপরে যদি আপনার বান্ধবী নাও থাকে আমার কারণে আসবেন আড্ডা দিতে, তাই কি? বাহ, তার মানে আমরা সবাই লালনের দেশ। হ্যাঁ, তো যে ব্লেজার নিয়ে কথা হচ্ছিল এটাও আমাদের অরুণিমার থেকে আসলে অরুণিমার একটা প্রোডাকশন। আমাদের মায়েদের তৈরি প্যাচওয়ার্ক ব্লেজার আর কি অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, আমরা কোনো কিছুই হচ্ছে এই জগতের কোনো কিছুই নষ্ট করতে চাই না। প্রাণ ও প্রকৃতির জন্য যে কাজগুলো আসলে আমরা করতে চাই, কাকলি যে কাজটা করতে চাচ্ছে এবং আরো অন্যান্য উদ্যোক্তারা যারা পরিবেশ বান্ধব কাজ করতে চাচ্ছেন, তো প্যাচওয়ার্কটা তো মূলত আমরা আসলে কোনো কিছুই নষ্ট করব না এই জায়গা থেকে। ওটা মানে রিসাইক্লিং থট থেকে দেখা যায় প্যাচওয়ার্কটা করা হয়, কুইল্ট করা হয়। একদম একদম। তো আমাদের এই সেকশনে প্রচুর কাজ আছে, তার মধ্যে উইন্টার ব্লেজার একটা আর কি। বাহ, তো চমৎকার। এইটা আর কি চোখে পড়লো, এটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে আরো অনেকে অনেকে আছেন, আমি জানি না, তাদের সাথে আস্তে আস্তে হয়তো পরিচয় হবে। সবাই আপনি মাঝে মাঝে আসবেন এবং আপনার উদ্যোগের নানান কিছু পড়ে পড়ে আসবেন, দেখবেন যে আপনি যা পড়ে আছেন তাই এখানে সেল হয়ে যাবে। এটা হলো আমাদের আড্ডার মজার ব্যাপার। তরিফা আপু, পরিচিত হয়ে অনেক অনেক ভালো লাগলো। আপনি আমাদের মনের মানুষ হয়ে যান এবং আমাদের সাথে মাঝে মাঝে মনের খবর বলতে আসবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ তরিফা আপু। এদিকে কাকলি আপুর সাথে মিউচুয়ালি আরেকজন মানুষ আছেন, মিষ্টি আপু। তিনি একজন কৃষিবিদ এবং তারও কৃষি কাজের সাথে আসলে বেশ একটা ভালো সম্পর্ক আছে। মিষ্টি আপুর কাছে আসি এবং তার কাছে একটু মনের খবর জানতে চাই যে মনের খবর আসলে কে বুঝে যায়। মাঝে মাঝে থাকে না যে একদম কিছু ভাল লাগছে না এবং তারপর আপনার হাসি মুখ দেখে কেউ বুঝতেও পারছে না, কোনো একটা মানুষ কি আছে যে বোঝে? আচ্ছা, ধন্যবাদ অহনা। আসলে মনের খবর তো বুঝতে পারে আমার মা পারে, আমার হাজবেন্ড পারে, আমার মেয়েরা পারে। তো মনটার হচ্ছে মনের ব্যাপার হচ্ছে, আমি যে বড় হয়ে গেছি, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমার মনটা সুইট 16-এই চলে আছে। তো টপিকসটা দেখে আমার মনে হলো আমি 2টা লাইন একটু বলবো, তোমরা যদি খুশি হও। আমার তো বলি। হ্যাঁ অন্য, এটা একটা ফোক গান, আমার খুব প্রিয়, মনের কথা। চিঠি দেয় না পত্র দেয় না, চিঠি দেয় না পত্র দেয় না, গোপন রাখে পরিচয়। মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয়, ও সে মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয়। কথার ভাবে যাইব ছাতার বাড়ি নোয়াখালী, বাংলার সাথে ইংরেজি কয় দেয়া জোড়া তালি। আমি যদি বলি কিছু পাছে আসতে, তাই তো ভয়। মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয়, ও সে মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয়। মনের বয়স হলোই ভালো। অনেক অনেক ভালো লাগলো এবং বেশ বেশ দুষ্ট একজন প্রেমিকের গান আপনি শোনালেন যে মাঝে মাঝে শুধু টেলিফোনে মিষ্টি কথা বলে। এটা হয়তো বাস্তব, আসলে যে বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে যায় এবং এই মাঝে মাঝে টেলিফোনের মিষ্টি কথা আসলে ভুললে চলবে না, নারীদেরকে আরেকটু সতর্ক হতে হবে। আমাদের সাথে বেশ বেশ সুন্দর মিষ্টি করে সেজে এসেছেন সুরমা আপু। সুরমা আপু, আপনার কাছে আসি একটু, আমি একটু জানতে চাই আপনি কি বেড়াতে গিয়েছিলেন নাকি আমার জন্য রেডি হয়েছেন? আমি আসলে আপু আপনার জন্য রেডি হয়েছি, বেড়াতে এই সময়টা আমি আপনার জন্য রেডি হয়ে বসি। থ্যাংক ইউ। আমি এই ব্যাপারটাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করলাম। এবার আমি একটু আপনার মনের খবর জানি, মনে কি চলছে? মনে আসলে অনেক কিছুই চলছে। আমি চাইলাম ওই যে মিষ্টি আপুর মতো শোনাই দিচ্ছি, চাইলাম বেশি কথা বলবো না। আচ্ছা, মন কি যে চাই বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, না না না। মন কি যে চায় বলো,
আসলে আপু আমি নিজেও জানি না আমার মন কি চায়। হঠাৎ সকালবেলা মনে হয় যে আমি আমার গাছগুলোর কাছে গেলে হয়তো আমার ভালো লাগবে, তখন আমি গাছের কাছে যাই। আবার হঠাৎ মনে হয় যে না, আমি হারমোনিয়াম নিয়ে বসলে ভালো লাগে, তখন হারমোনিয়াম নিয়ে বসি। এভাবেই চলছে। ধন্যবাদ সবাইকে। আমারও আপু মন কি চায় আমি জানি না। আমি কক্সবাজার গেলে আমার বান্দরবানে যেতে ইচ্ছে করে, বান্দরবানে গেলে আমার বাসায় আসতে ইচ্ছে করে। আমার মনে হয় আমি এখন বাসায় যাব, বাসায় আসলে আবার ঘরে আমার মন টেকে না। তো মেয়েদের মানসিক অবস্থা আসলে এটাই, আপনার প্রবলেম। হ্যাঁ, মুড সুইং হবে। একটা সময় আমরা এই বিষয়টার প্রতি এতটা জানতাম না বা যত্ন নিতাম না। এখন যেহেতু আমাদের সন্তান সংখ্যা কম, আমরা এখন অনেক, এবং আমাদের এডুকেশন বেড়েছে, আমাদের দেখা যায় যে নারীর শরীর যে এত রকম চেঞ্জেস দিয়ে যায়, আমার কাছে চেঞ্জের মধ্যে দিয়ে যায়, এটা আসলে ইটস আ বিগ এডুকেশন বাই দ্য ওয়ে। এই বিষয়ে সচেতনতা থাকলে মন খারাপ কেন, মন ভালো কেন, এটা বোঝা যায়। একদম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি কি আরেকজনের সাথে কথা বলতে পারবো? মনে হচ্ছে একটু পারবো, তাই না? আমি একটু যাই, আমি হলো আমাদের স্বপ্না আপুর কাছে যাই। স্বপ্না আপু অনেক কাল পরে সে আমার সাথে একটু আড্ডা দিতে আসে, মাঝে মাঝে একটু সৌন্দর্য দেখিয়ে যায়, তারপর সেই সৌন্দর্যই মনে করে আবার 1 মাস আমাকে থাকতে হবে, তাই তো? না, অনেক ধন্যবাদ। 1 মাস থাকতে হবে না, আমি সময় পেলেই ঢুকবো, কারণ একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। দোয়া করো যাতে তাড়াতাড়ি, যাতে মানে সিচুয়েশন একটু ভালো হয়, তাহলে অনেক সময় দিতে পারবো। আজকে তো অনেক জোর করে ঢুকছে যে আজকে যেভাবে হোক সবাই মনের খবর শুনবো, বুঝছো? মনের খবর জানতেই হবে, এই কথা না জানলে হবে না। মনের খবর জানতেই হবে, বুঝছো তো? জানবা মনের খবর, কেউ তাদের মনের খবর পৌঁছাইতে পারে নাই, কেউ মিষ্টি কথায় ভুলে তার আরেকজনের মন কে যায় সে নিজেই জানে না। কারণ আমি কি বলবো বলো, আর আমি তো আমার মনের খবর কেউ নেই না, কিন্তু আমি সবার মনের খবর নেই, বুঝছো? আর কারো মন খারাপ হলে বুঝতে পারি, আবার আমার যদি কোনো কিছু হয়, তবে আমার মেয়ে আমাকে প্রথম বলে আম্মু কিছু হয়েছে। ও সবসময় মনে কিছু হয়েছে মানে কি যে ওর বাবার সাথে আমার কিছু হইলো কিনা, আমাকে না বাবা আমরা ভালো আছি সব, কিছু হয়েছে। তো এরকম হয় না আপু? আমি ওই কোয়েশ্চেনটা করতে চাই, ওই কোয়েশ্চেনটা আজকে কাউকে না কাউকে করব ভাবছিলাম, আপনাকে পেয়েছি যেহেতু আপনাকেই বলি যে এই যে এরকম আপনার সাথে হয় যে আপনার মন টন খারাপ, ভাইয়া এসে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার, আপনি বললেন কিছু না, কিছু না, অথচ অনেক কিছু হয়ে বসে আছে। এই রোগ আপনারও আছে কিনা? আমার আছে, তবে আমি প্রথম একটু মুড নেই, তারপর চিন্তা করি যে মুড নিয়ে থাকে তো ঠকে যাবো, তার চেয়ে একটু ভাব নেই। তারপরে যখন বলি যে কিছু একটা হয়েছে, মনটা ভালো না, খুবই খারাপ লাগতেছে, তো যখন বলে যে চলে রেডি হও, চলো একটু ঘুরে টুরে আসি, তখন অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। যে অমনি লাভজনক একটা ঘটনা। মুড নিয়ে থাকলে তো ঠকেই যেতাম, তারপরে বেশ যাই, ভালো লাগে। আবার আমার ছেলে মেয়েরও আমাকে খুব বুঝে, আমি ওদেরকে বুঝি, এই আর কি চলে সংসার। চমৎকার, চমৎকার। এইভাবেই আমাদের লেডিস ক্লাবের সংসারেও আপনি মাঝে মাঝে এই খবর জানাতে আসবেন। ছোট্ট সামান্তা, একটু ছোট্ট করে বলো না আমাকে মনের খবর আজকে। আপু আজকে আমার একটা বান্ধবীর বার্থডে, তুমি ওর নাম তামান্না, তুমি তাকে উইশ করে দাও, আর আমি তোমাকে একটা কোশ্চেন করব, তুমি তার উত্তর দিবা আজকে। আচ্ছা ঠিক আছে, আগে উইশ করে আসি। তামান্না, তোমার সাথে আমার নামের মিল আছে, আমার ভালো নামও একই রকম, তো সেই ক্ষেত্রে আমার নামের মিতা যে, তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তামান্না নামের সব মেয়েরই ভীষণ মানে আকাশ সমান চাওয়া থাকে, সব আকাঙ্ক্ষা পূরণ হোক। অবশ্যই অনেক অনেক দোয়া থাকবে তোমার জন্য। এবার বলো প্রশ্নটা। আপু আমি কি তোমার মনের মানুষ? তুমি এই প্রশ্নের উত্তর দাও আগে। আরেকবার। আমি কি তোমার মানুষ? আমি কি তোমার মনের? অবশ্যই তুমি আমার মনের মানুষ, মনের খুব গহীনে তোমাকে যত্ন করে আমি রেখে দিয়েছি, এই জন্যই তুমি আসলে আমার মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। এই জন্য তোমার সাথে দেখো আমার জামারও মিল আছে একটু একটু, আমরা দুজন একটু একটু লাল পড়েছি, আমাদের কত মনের মিল আছে। তোমাকে ভীষণ মিষ্টি লাগছে সামান্তা, একটা বিরতির সময় হয়ে গেছে, আমি আসলে আড্ডা দিতে দিতে হারিয়ে যাই, তারপরও তো বিরতি নিতে হয়, বিরতি নিয়ে আবার এসে যাবো, ছোট্ট একটু আড্ডা বাকি থাকবে, সাথেই থাকুন। একদম শেষ বেলা শেষে আমাদের আড্ডারও দেখা যাচ্ছে শেষ প্রান্তে আমরা যেহেতু চলে এসেছি, একটুখানি জুমে ছোট 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 করে মনের খবর নিয়ে স্টুডিওতে এসে আমরা আড্ডা শেষ করব। আমি চলে আসছি আমাদের শানু আপুর কাছে। শানু আপু, আমি জানতে চাই যে মনের খবর বলছেন না, মন খারাপের ভান ধরে ভাইয়ার থেকে গিফট নিয়েছেন কখনো?
না না কখনো মন খারাপের বার্থডে কখনোই গিফট নেই নাই। আর হলো মন খারাপ যদি আমার হয় তাহলে তার মাথা আরো বেশি রাগ হয়, বেশি গরম হয়ে যায়, বেশি রাগ হয়, মানে আমার মন খারাপকে দেখতেই পারে না। আর আমার মেয়ে তো মানে সবসময় সাজুগুজু করে থাকতে হবে, সবসময় রেডি থাকে, হাসি মুখ থাকতে হবে, হাসি মুখ থাকতে হবে। মানে আমি যা মন খারাপ যদি করি তার চেয়ে বেশি করে ও। মানে আমার মন খারাপ দেখলে ওর মন অনেক খারাপ হয়ে যায়, কিচ্ছু খাবে না, চুপ করে বসে থাকবে। এবার জিজ্ঞেস করবো কেন তুমি মন খারাপ করছো, আমার তো মন খারাপ। তোমার মন খারাপ কেন, সেজন্য আমারও মন খারাপ। এজন্য তো ওর সামনে কখনো মানে যত কষ্ট হাসি খুশি থাকা লাগে, অনেক হাসি খুশি থাকা লাগে, রেডি থাকা লাগে। আনরেডি দেখতে পারে না, মানে আমি মাথা আউলানো বা আস্তাই নেবে কিছু বা রেডি হইলে ওরকম ও দেখতে পছন্দ করে না একদম। আর বাবা ভাইয়া যখন আপনাকে নিয়ে এসেছিল তখন যে প্রমিসটা উনি করেছিলেন যে আপনার মেয়েকে সবসময় হাসি মুখে রাখবো, সে একদম খুব কঠিন ভাবে সেই প্রমিস এখনো মেনটেন করে যাচ্ছে। হ্যাঁ, মানে কান্নাকাটি একদম দেখতে পারে না, কোনো রাগ হওয়া যাবে না। রাগ হইলে তার মানে ওই মানুষ আছে না যে ম্যানেজ করে ওইভাবে না, মানে তার আরো বেশি মানে বেশি মাথা গরম হয়ে যাবে। কেন মানে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ শানু আপু, অনেক ধন্যবাদ। হোসনে আর আপু একটু মনের কথা বলেন, আসেন। শুনতে পাচ্ছি। কেমন আছেন আপু? খুব ভালো আছি আপু। ডিস্টার্ব করে আমার কথা বলতে ইচ্ছে করে না। এই যে নেটওয়ার্ক একটু অসুবিধা হয়, আপনার বাসার নেটওয়ার্কটা একটু এবার মনে হচ্ছে যে নতুন বাসার নেটওয়ার্কটা আমাদের সাথে স্যুট করছে না। তারপরে এখন তো শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ বলেন। আপনার মনের অবস্থা কি? মন ভালো? হ্যাঁ মন ভালো আপু, মন ভালো। যে শুক্রবারে আমার ভাসুরের ছেলের বাসায় গেছিলাম, বুঝছেন। আচ্ছা। সারাদিন এত ভালো সময় কাটছে না। ও আপনার ওই কাশ্মীরে গেছে, তারপরে দিল্লি গেছে, ওইখানে সব জায়গায় কোথায় কোথায় বেড়াইছে, সমস্ত ছবি আমাদেরকে ওই ইয়ে দিয়ে মোবাইলে টিভিতে সব দেখেছে। এত ভালো সময় কাটছে না আমার। তারপরে আবার ও বউয়ের জন্য গিফট নিয়ে গেছিলাম, শাড়ি নিয়ে গেছিলাম, শাড়ি খুব পছন্দ করছে ওরা। বউ এত খুশি হয়েছে যে চাচি আমি শাড়িটা পরে আপনার কাছে ছবি পাঠাবো। আমার কারো জন্য কোনো কিছু যদি ওরা পছন্দ করে, মানে ওরা মানে আমার খুব ভালো লাগে। কোন একটা কিছু দিতে গেলে এটা আমি যথেষ্ট চেষ্টা করি পছন্দসই, মানে যার জন্য নিয়ে যাবো সে পছন্দ করলে আসলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। কারোর জন্য গিফট কেনা অনেক মজার, সে পছন্দ করলে আরো খুশি লাগে। অনেক ধন্যবাদ হোসনে আপু। জি জি আপুর কথাটা কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আবার হলো একটু ইভ ফারহানা নার্গিস আপুর কাছে আসি। ছোট্ট সময় তো একটু একটু করে শুনি। ইভ আপু আপনার কাছে এসে শুনি আজকের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মনের খবর, মনের খবর তো শুধু মনেই জানে, তারপরেও বাসার মানুষ তুমি জেনে যায় কেমন করে জানি বুঝি না। তবে আমার মন খারাপ আমি হতে দিতে চাই না, পারি না রাখতে। হ্যাঁ, কেমন করে জানি কথা পেটের মধ্যে মানে মন বিষয়গুলো ধরে রাখতে পারে না। হ্যাঁ, ওগুলো আমি একটা হাসি মুখ দিয়ে বা আমার যেইভাবে হোকটা বাই নেচার চঞ্চল তো, হ্যাঁ, আর বেশি কথা বলতে পছন্দ করি বা হাসাহাসি করতে পছন্দ করি। যাচ্ছে যে মনের কোনো দুঃখ কষ্টগুলো এক কোনায় চাপা পড়ে যায়, ওরা হারায় যায়। হ্যাঁ, যার ফলে মনে সব ভালোবাসা কথাগুলো সামনে চলে আসে এবং সবাইকে ভালোবাসতে আমার ইচ্ছা করে। এখন ভুল ত্রুটি তো মানে মাপ তো অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে, মাপ চাই সবার কাছে, কিন্তু হাসতে খুব পছন্দ করি। মনের সব এগুলোকে সবাই জেনে যায়। চমৎকার চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপু আপনার কাছে আসি, আজকের বিষয়ে কিছু ছোট্ট করে বলে দিন। আজকের বিষয় তো মনের কথা। আসলে উনি সবসময় মন খারাপ করে থাকতেও পারি না, আবার মন ভালো সবসময় রাখা যায় না। মন খারাপ হলেই কিন্তু সেটা বুঝে যায় সবাই, মানে সেটা আসলে লুকিয়ে রাখতে পারি না। তো সবার আগে ফ্যামিলির সবাই জানে, বিশেষ করে মেয়েরা বুঝতে পারে যে কোনো কারণে মন খারাপ, তার তখনই বাবাকে ধরবে, বাবা মাকে কিছু বলেছো, যে নিশ্চয়ই মার মন খারাপ, আর মনটা কিভাবে ভালো করা যায়। আসলে এরাই সবার আগে বলছে মার মনটা খারাপ হলে। তারপরও মানে মার মন খারাপ যেই কারণেই হোক না কেন, কার দোষ? বাবার দোষ, একদম মানে ফিক্সড একজন দোষী পাওয়া গেছে। দোষ দেওয়ার জন্য খুব ভালো, নিরীহ একটা মানুষ পেয়ে যা ইচ্ছে তাই করেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু আপনার কাছে মনের খবর শুনি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। মনের খবর বলবো কিভাবে আপু, ৬-৭ দিন ধরে নেট এত ডিস্টার্ব করে বুঝছো, কথাই বলা যায় না। আবার তোমাদের 1 ঘন্টা মনে হয় 1 মিনিটও পাওয়া যায় না,
এত কম সময়ে কি এখানে মনের খবর সব বলা যায়? তারপরে হচ্ছে মনের ভালো খবরও আছে, মন্দ খবর আছে, তবে বেশিরভাগই হচ্ছে ভালোটার দিকেই থাকার চেষ্টা করি। মন খারাপ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ ওই যে ইবান আর দিশাপু একটু আগে বলে গেল, আমি তো অনেক আড্ডাবাজ, যেখানে যাই সেখানে আড্ডা জমে যায়, মন খারাপ বেশিক্ষণ থাকে না, তবু মন খারাপ হয় মাঝে মাঝে, ওটা ঠিক হয়ে যায় আবার আস্তে আস্তে। সুন্দর সুন্দর। আমাদের একজন আছেন এই যে একদম কোনায়, শিউলি ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গীত সাথে, কলেজের বিভাগীয় অধ্যাপক, এসেছিলেন আপনাদের প্রোগ্রামে। তাই কি? আচ্ছা শিউলি দি, আপনি একটু আনমিউট করেন ছোট করে, আপনার মনের খবরও শুনে নেই, একদম শেষের দিকে পেলাম আপনাকে। কেমি, কাকলি এবং সুন্দর একটি মেয়ে বসে আছে উপস্থাপিকা, সবাইকে অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা। আমি আসলে আমার ছোট বোন কেমি, কাকলি দুজনই আমার খুব আপন মানুষ, তাদেরকে ভালোবাসা জানানোর জন্যই চলে আসা এবং মনের কথা বলার জন্যই চলে আসা। আপু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এই যে জন্মদিনে আমরা খালি মুখে শুকনো মুখে আপনাকে জন্মদিনের উইশ করে দিলাম। তবে শিউলি দি এখানে আসবে এটা কিন্তু আমি জানি না, আমি একদম শিউলি দি এখানে প্রোগ্রামে না সেটা না, মানে এই যে জুমে দিদি আমি মানে খুব খুশি হলাম তোমাকে অনেকদিন পর দেখলাম। কাকলি আমি বাসে উঠবো, আমি সাভারে যাবো, হঠাৎ দেখি আরে আমার তো ঢোকা হলো না জুমে, তাড়াতাড়ি করে আমি জুম লিংক করলাম, অ্যাড হলাম, তারপরে ভাবলাম যে না আমি প্রোগ্রামটা শেষ করে তারপরে বাসে উঠবো। অনেক ধন্যবাদ শিউলি দিদি, মাঝে মাঝে আসবেন যখনই সময় পাবে। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ, আমি আপনাদের নিয়মিত গেস্ট। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু জাফরিন খুকু আর রীতা দিদির সাথে কথা বলবো। জাফরিন খুকু আপু, আপনার সাথে এসে ছোট্ট করে এক লাইন শুনে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ওই যে আমিও না আরজিত আপা আর হাসিনা আপার দলে, আমরা খুব আড্ডাবাজ, মন খুব একটা খারাপ হয় না, যেখানে যাই আড্ডা দিয়ে মন জয় করে ফেলে, আমাদের মনটা খুব একটা খারাপ রাখতে দেই না, মানে আমরা খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছি, মন খারাপকে কোনো আশ্রয় দেই না, আশ্রয় দেই না, মন সবসময় ভালো রাখতে হবে। একদম, মন খারাপ রাখার আসলে সময় কোথায় বলেন, এত ভালো কিছু চারিপাশে। রীতা দিদি আপনার কাছে একটু আসি। হ্যাঁ, রীতা দিদির কাছে এসে শুনি। শুভ সন্ধ্যা। না শুভ সন্ধ্যা। খুবই চমৎকার বিষয় আজকে আসলে। হ্যাঁ আসলে মন খারাপের আসলে পাত্তাটা না দেওয়াই ভালো। আমি মনে করি যখন মনটা খারাপ হয়, বুকের ভিতরে একটা কষ্ট লাগে, তাড়াতাড়ি বের হয়ে যায়, বন্ধু বান্ধব নিয়ে একটু খেলাম, ঘুরলাম, মনটা ভালো হয়ে যায়। চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। স্বতঃস্ফূর্ত আমাদের জুমের আড্ডা সবসময় আনন্দের, খুব ধন্যবাদ। এবার একদম শেষের 2 মিনিটে এসে পড়লাম এবং এসে একটু এক লাইন করে শুনি। আমি একটু কেমি আপুর কাছে শুনি একটু, যে শেষমেশ যদি কিছু বলতে চান। শেষমেশ আর কি বলবো আপনাদের উদ্দেশ্যে, 2 মিনিটের জন্য হলে আপনি 1 মিনিট পাবেন। আমি একটা ছোট্ট গল্প বলি, যেহেতু নিয়মিত লিখিত, তো এখানে একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে গল্প বলি। হ্যাঁ বলে দিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা কাটা আঙুল। ওয়াল্লা বাঁচাও, আমার হাত গেল রে, বাঁচাও বাঁচাও। বৃদ্ধ আবুল মিয়ার চিৎকারের শব্দে বিকট যান্ত্রিক ট্রাক্টরের চিৎকার নিচে চাপা পড়ে যায়। পাশে থাকা তার ছেলে আনিস খেতে ধানের বীজ আনতে একটু দূরে গিয়েছিল। দৌড়ে এসে ট্রাক্টর বন্ধ করতে করতে তার বাবার হাত আটকে গিয়ে 2টা আঙুল কেটে পড়ে যায়। হাতটা টেনে বের করে আনিস। এত রক্ত! শাটরদা আবুল মিয়া নিজেকে চেতন রাখতে পারে না। চারপাশ থেকে আনিসের চিৎকারে দৌড়ে আসে সবাই। গামছা দিয়ে হাত পেঁচিয়ে রিক্সা করে বাবাকে নিয়ে যায় হসপিটালে। ইমার্জেন্সিতে নিয়ে দৌড়াদৌড়ি, ব্যান্ডেজ, প্লাস্টার সব কিছুই সে করে। হসপিটালের বিল দিতে গিয়ে মনে পড়ে মাত্র 2 মাস আগে ওর মাকে সাপের ছোবল থেকে বাঁচাতে এখানে আইসিইউতে রাখতে হয়েছিল। মাকে বাঁচিয়ে নিয়ে আসতে বেচতে হয়েছিল তার গরুকে। 8 পোষ্যের সংসার, বাবা মা বোন স্ত্রী 3 মেয়ে। যে বয়সে সবাই গেছে স্কুলে, সেই বয়সে তার ওজনের চেয়ে বেশি ইটের বোঝা মাথায় করে জুগালের কাজ করতে আনিস। বাবার সাথে মিস্ত্রির কাজ, দোকানে গিয়ে কখনো ইলেকট্রিশিয়ানের কাজ, কখনো খেতে খামারে কামলা দিয়ে যা পেত তার সাথে মিলিয়ে আজ ত্রিশোর্ধ্ব শ্রমিক সে। ঋণের মধ্যে ডুবে থাকলেও কখনো কাউকে বুঝতে দেয়নি সে অভাবী। যখন যে কাজ পেয়েছে সেই করেছে, কিন্তু কখনো মিথ্যে কথা, লোভ থেকে সযত্নে নিজেকে দূরে রাখা আনিস ভেঙে পড়ে যন্ত্রণায়, রাতে ঘুমোতে পারে না শরীর। বাহ বাহ, চমৎকার চমৎকার একটা লেখা। আরো সময় নিয়ে আরেকদিন শুনতে হবে মনে হচ্ছে। আমরা অবশ্যই বাকিটাও জানবো। আপুকেও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই।
থ্যাংক ইউ। আমি কি কিছু বলবো? ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো। আচ্ছা আচ্ছা, আমি শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষকের প্রতি অনেক যত্নশীল হতে হবে। একটা দেশের কৃষিকে ভালোবাসতে হবে। যদি কৃষির প্রতি আমরা যত্নশীল হই এবং কৃষককে সম্মান করতে পারি, তবে আমাদের দেশ এগিয়ে যাবে। একেবারেই তাই। আমাদের কৃষকের মনের খবর যদি রাখতে পারেন, একটি দেশ উন্নত হবে। আজকে সেই প্রত্যাশাতেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।